উত্তরবঙ্গে আরএসএস ব্যাপকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। কেন জানেন? সেন্ট্রাল আরএসএস তারা কি চাইছেন ক্ষমতায় আসতে? বিজেপি চাইছে 92টা আসন, যেটা লোকসভার নিরিখে বিধানসভার যে দৃষ্টিতে পাওয়া গিয়েছে সেটাকে ক্যাপচার করা। পর পর একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে এই রাজ্যে। এই রাজ্যে বিজেপিকে একটা নির্দিষ্ট আসন সংখ্যা বেঁধে দিচ্ছে সেন্ট্রাল নেতৃত্ব, তার পাশাপাশি আরএসএস। যেটা জানা যাচ্ছে 150 থেকে 170-এর মতো আসন যাতে বিজেপি কবজায় নিতে পারে, তার জন্য ইতিমধ্যে প্রয়াস চালাতে শুরু করেছেন তারা। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এ রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি এবং বিজেপির অবস্থা কোন দিকে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে মোহন ভাগবত আগামী 21 তারিখ কলকাতায় আসছেন। আরএসএস নেতৃত্বের সঙ্গে যেমন কথা বলবেন, বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন রাজ্য স্তরে তাদের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে। এর পাশাপাশি সাধারণ যারা আরএসএস কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একদম মত বিনিময় বা বলা যেতে পারে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করবেন সরাসরি মোহন ভাগবত। যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, আগামী 21 তারিখ সায়েন্স সিটিতে একটি কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচি মূলত 3টি পর্যায়ে সম্পন্ন হবে। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই কর্মসূচি 3টি পর্যায়ের মধ্যে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে আপনারা প্রত্যেকে জানেন যে আরএসএস এর 100 বছর হয়ে গিয়েছে এবং এই 100 বছর গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে। ফলে এই 100 বছরকে কেন্দ্র করে সংঘ কিভাবে চলাচল করছে বা কিভাবে চলাফেরা করছে বা তাদের কি কি কর্মকাণ্ড রয়েছে সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই একটা আলোচনা হবে। এবং দ্বিতীয় পর্যায়ের যেই বিষয়টা সেটা হলো যে আসন্ন দিনগুলোতে এই আরএসএস কিভাবে কাজ করবে, তাদের কি করে শাখা সংগঠন আরো বৃদ্ধি করবে সেটা নিয়েও বিস্তর আলোচনা আগামী 21 তারিখ হবে। এবং তৃতীয় পর্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সাধারণ আরএসএস বা বিভিন্ন যারা আরএসএস মতাদর্শী যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্ব মোহন ভাগবতের সঙ্গে হবে। আপনারা ভাবুন, মোহন ভাগবতের সঙ্গে সাধারণ মানুষ সেদিন প্রশ্ন উত্তর পর্বে কন্ট্যাক্ট করতে পারবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের উত্তর দেবেন মোহন ভাগবত। এবং কর্মসূচিতে প্রায় আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত 1000-এর বেশি মানুষের উপস্থিতি থাকতে পারে। এরপর ধীরে ধীরে আরএসএস এর আগেও একাধিক সভা করেছে, আপনারা জানেন। এরপর আরো হয়তো সভা হবে। তবে আগামী 21 তারিখ সায়েন্স সিটিতে যে মিটিংটা রয়েছে মোহন ভাগবতকে নিয়ে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইখান থেকে যখন মোহন ভাগবত আসবেন, আমরা জানতে পারছি বিজেপি নেতৃত্বের একটা অংশ তারা মোহন ভাগবতের সঙ্গে দেখা করবেন। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগে আরএসএস এর একটা বড় বৈঠক হয়েছিল এবং সেখানে এই রাজ্যে বিজেপির কি ভূমিকা হবে, এই রাজ্যে হিন্দুদের কি ভূমিকা হবে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। রাজ্যে হিন্দুদের ভূমিকা নিয়ে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মূলত এই 4 ভাগে বিভক্ত হিন্দু ধর্ম, এটিকে ক্যান্সারের কারণ হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ হিন্দু ধর্ম এক না হলে বা হিন্দুরা এক না হলে, যদি এইভাবে বর্ণবাদে হিন্দু ধর্ম ভাগ হয়ে থাকে তাহলে সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য একত্রীকরণের পক্ষে আরএসএস সওয়াল করছে এবং বিজেপি যাতে এই রাজ্যে 150 থেকে 170টা আসন পেতে পারে তার জন্য তাদের যে প্রয়াস সেই প্রয়াস চালাতে হবে। এবং সেই কারণের জন্য বৈঠকের মধ্যে বিজেপি নেতৃত্ব যারা একসময় আরএসএস করেছেন তাদের সঙ্গেও বিস্তর আলোচনা হয়েছে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে আরএসএস ব্যাপকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। কেন জানি? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে বিহার সীমান্তবর্তী এলাকাতে মিমের যে প্রভাব বাড়ছে তাতে আরএসএস এর এক অংশ মনে করছে যে এ রাজ্যে দাঁড়িয়ে যেটা হতে পারে তা হচ্ছে পোলারাইজেশন। অর্থাৎ ইসলামিক সংগঠনগুলো তারা যখন দাঁড়া বাঁধতে শুরু করেছে সেই সময় দাঁড়িয়ে আরএসএস তো তাদের মতো করে যে প্রভাব, সেই প্রভাব উত্তরবঙ্গ এবং বিহার সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে তাদের যে প্রভাব তা প্রভাব বাড়াতে শুরু করে দিয়েছে। অর্থাৎ সবটা মিলিয়ে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি আরএসএস অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে গোটা বিষয়কে সামনে রেখে। উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গের ক্ষেত্রে মালদাকে খুব গুরুত্বপূর্ণভাবে আরএসএস নজরে রাখছে, কারণ সাম্প্রতিককালে মালদাতে এবং মুর্শিদাবাদে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে ওয়াকফকে কেন্দ্র করে, তাতে করে আরএসএস এর একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ সংশ্লিষ্ট এলাকার হিন্দুরা ইতিমধ্যে আক্রান্ত হয়ে কেউ ঝাড়খণ্ড পালিয়ে গিয়েছেন, কেউ বিহারে পালিয়ে গিয়েছেন। ফলে সেই সমস্ত এলাকায় হিন্দুদের একত্রীকরণ করার জন্য বা একত্রে আনার জন্য এই মধ্যবঙ্গ যে সেক্টর রয়েছে আরএসএস এর, সেখানে তারা তাদের যে ঘাঁটি সেই ঘাঁটিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবারও বলছি যে দক্ষিণবঙ্গ জোনের ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে গোটা বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে, যাতে এই সীমান্তবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় যাতে কোনো
খারাপ প্রভাব বা নেতিবাচক প্রভাব যাতে না পড়ে হিন্দুদের ক্ষেত্রে, সেই বিষয়টাকে লক্ষ্য করার জন্যই আরএসএস দক্ষিণবঙ্গ তাদের যে শাখা সংগঠন তা বাড়াতে শুরু করেছে। তবে বিশেষ নজর রয়েছে দুটি জায়গায়, উত্তরবঙ্গ অর্থাৎ উত্তর জোন এবং মধ্যবঙ্গ তথা মালদা মুর্শিদাবাদ এই সংক্রান্ত জেলাগুলোতে। অর্থাৎ এই জেলাগুলো বারবার খবরের শিরোনামে উঠে এসেছে, আপনারা জানেন। অন্যদিকে দাঁড়িয়ে আরএসএস আর কি কি করছে সেটা আপনাদের কাছে উল্লেখ করবো। তবে তার আগে এটা জানিয়ে রাখি, মোহন ভাগবত যেদিন 21 তারিখ আসবে, যেদিন কলকাতায় তার কর্মসূচি রয়েছে, সেদিন বিজেপি নেতৃত্বের একাংশ দেখা করবেন আমরা সূত্র মারফত জানতে পারছি। সেখানে বিজেপির কর্মকাণ্ড কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে, কি করতে চাইছে, বিজেপির টার্গেট কি, মোটিভ কি, আসন্ন নির্বাচনে দাঁড়িয়ে বিজেপি কি ক্ষমতা দখল করার পক্ষে রয়েছে, সেই বিষয়টা নিয়ে চুলচেরা বিশ্লেষণ আপাতত সেই দিনই হবে 21 তারিখ। ইতিমধ্যে দাঁড়িয়ে 5টি জোন, সেই সমস্ত জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফে রথযাত্রা বের করা হচ্ছে, যা কলকাতায় এসে মিলিত হবে। এবং আগামী 20 তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়াতে যাচ্ছে। আপনাদের মনে থাকবে 20 তারিখ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়া যাচ্ছেন, 21 তারিখ মোহন ভাগবতের বৈঠক, মোহন ভাগবতের কর্মসূচি। অর্থাৎ পর একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে এই রাজ্যে। অর্থাৎ এই রাজ্যে সেন্ট্রাল বিজেপি বা সেন্ট্রাল আরএসএস তারা কি চাইছেন ক্ষমতায় আসতে, এটা নিয়ে মানুষের মধ্যে বিস্তর প্রশ্ন ছিল। কিন্তু আপনারা সাম্প্রতিককালে গত বছর মানে চলতি বছরের একদম গত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই সমস্ত সময়গুলো যদি আপনারা দেখেন, নরেন্দ্র মোদী একাধিকবার কলকাতায় এসেছেন, রাজ্যে এসেছেন, তারা বিজয় সংকল্প যাত্রা করেছেন, কখনো গিয়ে পরিবর্তন সভা করেছেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কর্মসূচিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন সেন্ট্রাল নেতৃত্বকে দেখা গিয়েছে, তারা বারবার এসেছে। সম্প্রতি আপনারা গীতা পাঠের যদি অনুষ্ঠানে দেখেন, সেখানেও অনেকে রাজ্য নেতৃত্বরা বা আরএসএস নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন। অর্থাৎ সবটা মিলিয়ে বিজেপি যে অত্যন্ত এই হিন্দু ইস্যুকে সামনে রেখে সক্রিয় হয়ে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করেই আসন্ন 2026-এর নির্বাচনকে টার্গেট করে 150 থেকে 170টা আসনের মধ্যে নিজেদের বেঁধে রাখতে চাইছে, তার বলার অপেক্ষা রাখে না। গত লোকসভার নিরিখে আমরা যদি দেখি, বিধানসভার ফলাফল আমরা স্পষ্ট দেখতে পারবো 92টা আসনে বিজেপি জিতে গিয়েছে এবং 100টা আসনের মতো জায়গাতে প্রায় কাছাকাছি 1000-2 ভোটে একটু পিছিয়ে রয়েছে। বিজেপি চাইছে 92টা আসন, যেটা লোকসভার নিরিখে বিধানসভার যে দৃষ্টিতে পাওয়া গিয়েছে সেটাকে ক্যাপচার করা এবং তার পাশাপাশি আরো যে সমস্ত আসনগুলো আছে ধীরে ধীরে বৃদ্ধি করা, যেগুলোতে কম মার্জিন রয়েছে। পাশাপাশি এসআইআর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এসআইআর যদি ঠিকঠাক ভাবে কার্যকর হয়েছে তাহলে বিস্তর একটা ভোট, সেই ভোট ব্যাংক যারা মৃত ছিল, যারা ছিল হচ্ছে ডাবল এন্ট্রি, যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী, তারা বাদ যাচ্ছে। অর্থাৎ এটা যদি সম্পূর্ণভাবে ঘটে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই ধসে যাবে এবং সেটা বাস্তবায়িত হলে এই রাজ্যে বিজেপি 150 থেকে 170টা আসন জিততে পারে, এমনটা একটা অ্যানালিসিস করা হচ্ছে। অর্থাৎ সবটা মিলিয়ে যা পরিস্থিতি এই মুহূর্তে দানা বাঁধতে শুরু করেছে, তাতে একটা বিষয় স্পষ্ট, এই রাজ্যে আরএসএস খুব গুরুত্বপূর্ণভাবে তাদের যে ব্লুপ্রিন্টটা তৈরি করছে, একই সঙ্গে বিজেপিকেও টার্গেট দিয়ে দিয়েছে 150 থেকে 170টা আসন। এখন দেখার বিষয় এই টার্গেটটা আদৌ বিজেপি ফুলফিল করতে পারে কিনা। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।